বরযাত্রী সিঙ্গি বাড়ির ঘটনা বিকেলবেলায় একা একা বাড়ি ফিরছিল। ও গিয়েছিল পিসির বাড়ি। দুপুরে বেশ বৃষ্টি হয়ে গিয়েছে, পথে তাই জল কাদা। এখন বৃষ্টি না হলেও আকাশ ভরা মেঘ। পিসি ওকে থেকেই যেতে বলেছিল, বৃষ্টি থামলে আকাশ পরিষ্কার হয়ে যেতে, কিন্তু পরদিন ওর অঙ্কের অনেক হোম টাস্ক থাকায় ও থাকতে রাজি হয়নি। তাছাড়া ও তো গাঁয়েরই ছেলে, রোদ বৃষ্টিতে ভয় করলে ও চলে? বাড়ি ফিরবে বলেই ও আলপথ ধরল। বৃষ্টি পেয়ে পড়ন্ত বেলাতেই চাষিরা কাজে লেগে পড়েছে। এদিকে চাষিরা তত বড় লোক নয়, তাই এখনও মাথায় তালপাতার টোকা চাপিয়ে বলদের ল্যাজ ধরে হাল চালায়। এদিক ওদিক প্রায় সব ক্ষেতেই হাল চলছে। চাষিদের মুখে বলদ তাড়াবার আওয়াজ শোনা যাচ্ছে। এই চাষিদের অনেককেই ঘটনা চেনে। আশপাশের গাঁয়ের লোকই তারা। এমন অসময়ে ওকে যেতে দেখে তাদের অনেকেরই মুখ তুলে তাকাচ্ছে। এ পথে তো বরযাত্রের মানুষজন সাধারণত যাতায়াত করে না, কারণ এদিকে পথ বলতে তেমন কিছু নেই। চারিদিকে ধান ক্ষেতের মাঝে আলপথ, তাও বর্ষাকালে কাদা প্যাচ প্যাচ। এদিকে কাছে দূরে কোথাও লোক বসতি নেই। অচেনা কেউ এ পথে চললে আলোর গোলক ধাঁধায় অল্প চলাচল করে, তারা তো মাঝে মধ্যে হিমশিম খাবে। এসব ছাড়াও এদিকে এগুলে সামনেই পড়বে ভূতির জঙ্গল। বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়ানো জঙ্গল। ঘন গাছপালায় দিনের বেলাতেই আবছা অন্ধকার। তবে এই জঙ্গলে জন্তু জানোয়ার নেই। তা না থাক, যা আছে তা হলো ভয়। সে ভয় যে কিসের তা অবশ্য জানে না ঘটনা, জানতেও চায় না। বড় বড় পা ফেলে আলোর গোলক ধাঁধা ওপার হয়ে চলল। টোকা মাথায় হাল চালাচ্ছিল রহমত আলী। ওদের গাঁয়ের দিকে থাকে। ওকে দেখে বলল, কে গো, কে যায়? সিঙ্গি বাড়ির ছোট খোকা না? ঘটনা বলল, হ্যাঁ রহমত চাচা, আমি ঘটনা। তা এ বেলায় এ পথে কোথায় যেতেছ? জিজ্ঞাসা করল রহমত। বাড়ি ফিরছি রহমত চাচা, ঘটনা বলল। তা এ পথে কেন? দিনকাল ভালো নয়। এদিকে সারাক্ষণ ভোটের গোলমাল লেগেই আছে। তা ভিন্ন ভূতির জঙ্গল, সে কথা ভুলে গেছো তুমি? কাজটা তুমি ভালো করনি। হেসে ঘটনা বলল, হ্যাঁ না না না, এদিকে যে হিন্দু মুসলমানও গোলমাল হবে না। আর ভূতির জঙ্গল, ভূতের ভয় আমার নেই চাচা। গোলমাল না হলেই ভালো, বলল রহমত চাচা। গোলমাল তুমি আমি কে চাই তা বললে তো হবে নি। তোমাদের দিকে ন্যাপা গুন্ডা আছে, কৈলেশ বাবু। আমাদের দিকেও হেবগুন্ডা আর কলিমুদ্দিন। ভোটে জেতার জন্য তারা গোলমাল চায়। ভূত মানো না মানো সে তো তোমার ব্যাপার, তবে এদের মান্য করে চলবে। যাও যাও, বড় বড় পা ফেলে এগিয়ে যাও, পথে কোথাও থেমনি। আচ্ছা বলে অমনি বড় বড় পা ফেলে এগুলো ঘটনা। এদিকে কখন রায়ট লাগেনি সে যে কি তা জানে না ঘটনা। তবে বেশ কিছুদিন ধরে কৈলাসবাবু আর কলিমুদ্দিনের মাঝে বেশ একটা ঝামেলা চলছে। দুজনেই এদিকের পয়সাওয়ালা লোক। সবাই বলে ওদের পয়সা নাকি অন্যভাবে রোজগার করা, তাই হবে বোধ হয়। তা না হলে অশিক্ষিত দুজন যারা প্রায় কিছুই জানে না, অল্প কিছুদিনের মধ্যে রাজনীতি করে কেমন পাকা দালান তুলেছে। এদিকে রাস্তায় মোটর গাড়ি চলে না, তবে দুজনের ছেলেই দামি ভটভটে হাঁকিয়ে মস্তানি করে বেড়ায়। রহমত চাচা ওসব কথা বলেছে ভূতির জঙ্গলে না জানাও এক ভয় আছে, যার জন্য বেড়া পড়ে এলে ও পথে কেউ চলে না। ঘটনার জঙ্গলে পৌঁছতে পৌঁছতে বেলা পড়ে আসবে, তা তো জেনেই এ পথে এসেছে। তার উপরে আকাশ ভরা মেঘ এমনিতেই। দিনের আলো চলে গিয়েছে, হয়তো তাই ভূতির জঙ্গলের মধ্যে অন্ধকারই হয়ে যাবে। যাক, ভয় পায় না বরযাত্রের ঘটনা। ওদের গাঁয়ের আসল নাম ছিল বর্জ্যহাট। সে কবে নাকি হাটের মাঝে বাজ পড়েছিল। বর্জ্যহাটই এখন বরযাট হয়ে গেছে।
বরজাটের মানুষদের এদিকে সবাই সাহসী বলেই জানে। সে গাঁয়ের ছেলে হয়ে অন্তত ঘটনার ভূতের ভয় নেই। লেখাপড়ায় ও খুব ভালো, হাই স্কুলের মাস্টারেরই তাই ওর উপর নজর। ওনাকে মাধ্যমিকে স্কুলের নাম রাখবে, তাই হোম টাস্কের একটু এদিক ওদিক হলে স্যাররা আর রক্ষে রাখেন না। মিষ্টি মিষ্টি করে এমন সব কথা বলেন, তার কাছে ভূতের জঙ্গলের ভয় কিছুই নয়। বড় বড় পা ফেলে এগিয়ে চলল ঘটনা। বেশ কিছুটা এগিয়ে আলপথ ছাড়িয়ে শক্ত ডাঙায় উঠে পড়ল ঘটনা। সামনে বেশ কিছুটা খোলা জমি, পোড়ো জমি। এই জমিতে চাষবাস হয় না, এমনকি কোথাও কোনো গাছপালা নেই। এখানেই একপাশে 3-4খানা গাঁয়ের ভাগাড়। বড় বড় পা ফেলে এই জায়গাটা পার হয়ে গেল ঘটনা। আকাশ ভরা ঘন কালো মেঘ, বাতাস বইছে না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। বৃষ্টিতে ওর অসুবিধে নেই, শুধু যা ভিজতে হবে। ভিজতে ভালোই লাগে ঘটনার। পোড়ো জমিটা শেষেই আরম্ভ হয়েছে ঝোপঝাড়, বুনো জংলি গাছের ভিড়। ছোট ছোট গাছগুলো বড় বড় হতে হতে দাঁড়িয়েছে ভূতের জঙ্গল। ঝোপগুলো যেখানে বেশ বড় হয়ে উঠেছে সেখানে এসে থামল ঘটনা। সামনে তার কিছুটা দূরেই আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ভূতের জঙ্গল, যার নামে এদিকে সব মানুষই কেমন যেন ভয় পায়। জঙ্গলের গাছগুলো সত্যিই বড়, কত রকমের গাছ, তার মধ্যে বেশ কিছু ঘটনার চেনা। জঙ্গলের ভেতরে গাছগুলি এমন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে যে দিনের গোটা জঙ্গলটা যেন অন্ধকারেই ঢাকা থাকে। সেই অন্ধকারের মাঝ দিয়েই পায়ে চলা পথটা এগিয়ে গেছে লোক বসতির দিকে। হাটবারে এ পথে অবশ্য অনেক লোক চলে, অন্যবারে এই ঘটনার মতো কজন মাত্রই চলাচল করে। তবে এমন ঘনিয়ে আসা ঘন সন্ধ্যার মুখে কেউ চলে না এ পথে, কারণ সে তো ভয়। কি যে সেই ভয় তা কেউ জানে না। মনে মনে রাম নাম জপ করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল ঘটনা। ও লেখাপড়া জানে, উঁচু ক্লাসে পড়ে, বিজ্ঞানের সঙ্গে পরিচয় হয়েছে ওর। ভূত বলে যে কিছু নেই তাও জানে, আবার থাকাও সম্ভব নয়। তবু নির্জন অন্ধকারে কেমন যেন একটা ভয় ভয় করে। সেটা একটা বোকা বোকা অভ্যাস যা ওকে শিখিয়েছে ওর আপনজনরা। এদিক ওদিক না তাকিয়ে বেশ জোরে জোরে রাম নাম জপ করতে করতে এগিয়ে চলল ঘটনা। কোথাও কিছু নেই, না শব্দ না কিছুর উপস্থিতি, শুধু আবছা অন্ধকার ঘনাতে শুরু করেছে জঙ্গলের মধ্যে। এমন করে এ সময় বাহাদুরি দেখিয়ে এ পথে না এলেই হতো, না হয় একটু বেশি রাত পর্যন্ত অঙ্কগুলো কষতে পারত। রাম 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 রাম, না আর নিচে ভয় পাওয়া নয়, কোথাও তো সত্যি কিছু নেই। একটু সাহস করে মুখ তুলে তাকালো ঘটনা সামনের দিকে, আর তখনই দেখলো ও সামনে একটু আগে দাঁড়িয়ে আছে একটা ছেলে, রোগা ছোট্ট চেহারা, হাঁটুর ওপরে তোলা ধুতি পরা, খালি গায়ে একটা চাদর, মুখে অল্প হাসি নিয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর পথ আগলে। ভালো করে দেখলো ঘটনা, ওর মুখের হাসিটা যেন কেমন চেনা চেনা, কিন্তু ছেলেটিকে এর আগে দেখেছে বলে তো ওর মনে হলো না। এ তো ভারী অবাক ব্যাপার। যাক, তাহলে এমন সময়ে এ পথে লোক চলাচল করে, আর তাও কিনা ওর থেকে বছর দুয়েকের ছোট একটা দোহাতি ছেলে, তাও যেই হোক না কেন। এই যে কিছুক্ষণের এই দেখা, তাতেই ভয় পাবার ব্যাপারটা হালকা হয়ে গেল। ছেলেটা ওর দিকে মুখ করে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে। তা হাসুক, এখনই তো ওকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে। দুদিকে দুজন, আবার দুদিকেই চলে যাবে। শুনছো? ডাক শুনে চমকে উঠল ঘটনা। ও আর ওই ছেলেটা। এই ঘোর জঙ্গলে আর কেউ নেই, তাহলে ছেলেটাই ডাকছে। কিন্তু এ কি গলা ওর, যেন কোনো দূর দূরান্ত থেকে ভেসে আসছে কথা। এ তো স্বাভাবিক ছেলের গলা নয়, তবে কার গলা? কোথায় যাচ্ছ তুমি? বাড়ি?
তাহলে ছেলেটা তো ওর সঙ্গেই কথা বলছে, কিন্তু ও কোথায় যাচ্ছে? তাতে ছেলেটার কি দরকার? ও তো চেনেই না ওকে। ছেলেটা আবার জিজ্ঞাসা করলো, কি কথার উত্তর দেবে না? ভয় পেয়েছো? না না, আমাকে ভয় করার কি আছে? তোমার নামই তো ঘটনা। কি ঠিক বলিনি? ঘটনা বলল, ও তো আমার ডাক নাম, আমার ভালো নাম। ছেলেটা বলল, তা দিয়ে আমি কি করব? ঘটনাটি তো ভারী মিষ্টি নাম। ঘটনা অমনি জিজ্ঞেস করে বসলো, তোমার নাম কি? আমার নাম? কেমন যেন থতমত খেয়ে গেল ছেলেটা। তারপর কেমন করে হেসে বলল, হ্যাঁ, নামের ব্যাপারটা এখন থাক। আসলে আমি কিন্তু আমার পরিচয় দিতে এখানে আসিনি, এসেছি এখানকার খবর নিতে। তা তোমার সঙ্গে দেখা হয়েছেই যখন, মনে হয় ঠিক জায়গায় এসেছি। আমার কাজ সহজ হয়ে গেল তোমার দেখা পেয়ে। অবাক ঘটনা বলল, আমার সঙ্গে দেখা হয়ে তোমার কি লাভ হবে? আমাকে তো তুমি চেনোই না। এবার ছেলেটা হাসলো, বলল, কে বললো আমি তোমাকে চিনি না? একদম বাজে কথা। আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার ঠাকুরদার বাবাকেও চিনতাম। হ্যাঁ। অবাক ঘটনা বলল, কি বাজে কথা বলছো? ওই তো তোমার বয়স, তুমি আমার বাবার ঠাকুরদাকেও তাহলে চিনতে কি করে? তখন তো তোমার জন্ম হয়নি। ছেলেটা যেন কেমন হয়ে গেল, যেন কি ভাবতে লাগলো গভীরভাবে। আপন মনেই বলতে লাগলো, তারা ছিলেন ডার্ক সাইডে লোক, ক্ষমতালোভী। লালসা ছিল তাদের ভয়ঙ্কর। সে ছিল ভয়ঙ্কর দিন, যাদের হাতে পয়সা তারাই ভোগ করত দুনিয়া, আর বাকিরা ছিল চাকর বাকর, খিদামগার। মুখ বুঝে তারা সব অত্যাচার সয়ে যেত। চাষিরা খেতে খেতে চাষ আবাদ করত জমিদারের পেট ভরাতে। অতটুকু একটা ছেলের মুখে এত বড় কথা শুনে থতমত খেয়ে গেল ঘটনা। কি বলছে ছেলেটা? এসব কথার মানেই বা কি? আর সে কথা ওকেই বা শোনাচ্ছে কেন? পাগল নয় তো ছেলেটা? ছেলেটা বলল, আচ্ছা বলতে পারো এখন কি ওদিকের হালচাল তেমনই আছে? বর্জহাটা সিঙ্গিবাড়ির ডাক সাইডে জমিদাররা কি এখনো কোম্পানি বাহাদুরের খাজনা মেটাবে বলে প্রজাদের ঘরবাড়ি লুট করছে? জানো তুমি এমন কিছু কি এখনো চলছে ওদিকে? কোম্পানি বাহাদুর? অবাক ঘটনা বলল, সে তো ইতিহাসে পড়েছি, সে তো কবেকার কথা। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা স্বাধীন। মানে? ছেলেটা কেমন করে যেন তাকায়। দেশে কোম্পানি বাহাদুরের রাজ নেই, আর সন্দেহ রইল না ঘটনার। ছেলেটা পাগল, ইতিহাসের বই পড়ে পড়ে পাগল হয়ে গেছে, তা না হলে এমন কথা বলে। কিন্তু এই জঙ্গলের মধ্যে ঘনিয়ে আসা অন্ধকারের মাঝে ওকে নিয়ে কি করবে? ও ফেলে চলে যাবে? ওর জন্য কোনো দায় দায়িত্ব ওর নেই? যাদের বাড়ির ছেলে তারাই তো ওকে পথে বার করে দিয়েছে, তাহলে আর ওর কিসের দায়? পাশ কাটিয়ে বাড়ির দিকে চলে গেলে ওকে কি বলতে পারে? কিন্তু অসহায় কাউকে ফেলে পালাতে তো শেখেনি ঘটনা। ছেলেটা হঠাৎ জিজ্ঞাসা করলো, এত কি ভাবছো তুমি? আচ্ছা, এই জঙ্গলে জন্তু জানোয়ার নেই? সন্ধে হয়ে এলো, জন্তু জানোয়ার বার হবার সময় হয়ে এলো। দেখো বাবু, জন্তু জানোয়ার আমাকে মোটেই পছন্দ করে না। চলো চলো, আমিও তোমার সঙ্গে তোমাদের বাড়িতেই যাই। কাজ মিটে গেলেই তো ফিরে যেতে হবে, থাকার আর উপায় নেই। সর্বনাশ, ছেলেটা এখন ওদের বাড়িতে যেতে চায়। কি করবে ও এখন? এমনিতে স্বাভাবিক দেখতে হলে কি হবে? ও তো পাগল, নিজের নাম ধাম কিছুই বলতে পারে না। বলে কিনা ঠাকুরদার বাবা আর বাবাকেও চিনত। একে বাড়িতে নিয়ে গেলে কি মেজো কাকা সহ্য করবে? তাছাড়া মেজো কাকা তো এখন ভোট নিয়ে ভীষণ ব্যস্ত। এর মধ্যে ওকে নিয়ে গেলে ভীষণ কাণ্ড করে বসবে মেজো কাকা। তাছাড়া ওর এতগুলো হোম টাস্ক। ছেলেটা বলল, কি হলো? অমন থামকে দাঁড়িয়ে রইলে কেন? চলো। ঘটনা বলল, যাবো তো, কিন্তু তুমি কে? তোমার নাম কি? কোথায় থাকো তুমি? কেন এখন আমাদের বাইরে যেতে চাইছো? এসব না জানলে মেজো কাকা আমাকে ভীষণ বকবে। তোমাকে নিয়ে যেতে আমার সাহস হচ্ছে না। ছেলেটা আবার কি যেন ভাবলো, বললো, তোমার বাবা তো আবার নেই, এখন সিঙ্গি বাড়ির মালিক মেজো কর্তা। সে তো আবার লোক তেমন। আমাকে নিয়ে গেলে তুমি বিপদে পড়বে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, কিন্তু কি মুশকিল বলো তো?
আমাকে ওরা ছাড়বে না। যত বলি এ বয়সে কাজকর্ম আমার ভালো লাগে না, এখন এখানে এসে কিছুই বুঝতে পারি না। তবুও বলেছে যাও যাও, ওখানকার আদমশুমারি নাকি আমি ভালো করতে পারবো। কি ঝামেলা বলো তো। তা যখন ছাড়বে না তখন বর্জ্যহাটায় সিংহী বাড়ির কথা মনে করে চলে এলাম। শত হোক সে তো আমার আপন বাড়ি। তা নেমে এসে দেখি কি সর্বনাশ। কোথায় আমার সেই বর্জ্যহাটা? কিন্তু এখন একেবারে বর্জাট, সব কিছুই যেন আমার একেবারে অজেনা। জঙ্গল থেকে চিনলাম, ব্যাস, আর কি তোমাকেই ছাড়ি। এখন ভাই তোমার সাহায্য দরকার, তাহলেই কাজ আমার জলদি শেষ হয়ে যাবে। ভয় পেয়ে ঘটনা বলল, আমি তোমাকে কি সাহায্য করব? আমার তো স্কুল আছে, কাল অঙ্কের স্যারের ক্লাস, পরদিন ইংরাজি, দুজন স্যারই ভীষণ কড়া। ছেলেটা বলল, ওসব কথা তো আমার জানা। আগামী পরীক্ষাতে তুমি জলপানি পাবে, দ্বিতীয় হচ্ছ। তোমার উপর তাই তো গুরুমশাইরা এত চাপ দেন। ও নিয়ে কোনো ঝামেলা হবে না। নাও এখন এগো, সামনে তো কিছুটা পথ আছে। ঘটনা এবার কাতরভাবে বলল, তাহলে সত্যিই তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলল ছেলেটা। এতক্ষণ তাহলে আমি তোমাকে কি বললাম? এ তো দেখছি তোমারও খুব ভুলো মন। এই বললাম এই ভুললে? তাই তো ভাবছিলাম, এত মাথা পরিষ্কার যার, সে কেন দ্বিতীয় হবে? এই ভুলো মনই তার কারণ। যাক, চলো এগো, মিছিমিছি এখানে দাঁড়িয়ে আর বকবক করতে ভালো লাগছে না। মেজো কাকা যখন জিজ্ঞাসা করবে তুমি কে, কি বলবো? করুণভাবে জিজ্ঞাসা করলো ঘটনা। ও কিছু জিজ্ঞাসা করবে না, ও নিয়ে মিছে ভেবো না তো, বলল ছেলেটা। চাঁদু আমাকে দেখতেই পাবে না। আমার কাজ তোমার সঙ্গে, তুমি সাহায্য করলেই আমি সব খবর পেয়ে যাব। আবারও থমকে গেল ঘটনা। চাঁদু ওর মেজো কাকার ডাক নাম, তখন জানলো কি করে? আবারও ভীষণ ভয় করতে লাগলো ঘটনার। হাসতে হাসতে এগুলো বাড়ির দিকে। কোনো মতে এই জঙ্গল পথটা পার হলেই তো কুমোর পাড়া। সেখানেই বাড়ির বহুদিনের কাজের মানুষ রাকো হরিদার বাড়ি। সেই পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারলে খানিকটা নিশ্চিন্ত হতে পারবে ও। ছেলেটা চলতে চলতে বলল, কেন তুমি যে এত নিচে ভাবছো তা আমি বুঝতেই পারছি না। আরে বাবা, বললাম তো, এ হলো গিয়ে আমার আপন দেশ। সত্যি বলতে গেলে তুমিও আমার আপনজন। তা নইলে দেখা মতে আমি চিনলাম তোমাকে কি করে বলো? তবে অবশ্য এ দেখা হওয়াটা আচমকা বলতে পারো। অন্তত আর যাই হোক, তোমার কথা ভেবে আমি এখানে আসিনি। তবে ওই যে বললাম, দেখা মাত্রই বুঝেছি তুমি আমার আপনজন বর্জ্যহাটের সিংহী বাড়ির ছেলে। এবারে বুঝলে তো? তোমাদের বাড়ি হলে গিয়ে আমার নিজের বাড়ি। তোমরা যেমন বর্জ্যহাটায় সিংহী, আমিও ছিলাম তাই। এই দেখো, কতক্ষণে নিজের নামটা আমার মনে পড়েছে। আমি হলাম গিয়ে বর্জ্যঘাটা সিংহী বাড়ির সপ্তম পুরুষ করালি কিঙ্কর সিংহী। আমার ছোট ভাই ছিল অষ্টম পুরুষ বগালি কিঙ্কর সিংহী। তোমরা হলেই তার বংশধর, বুঝলে? সে বছর সিংহী বাড়িতে দারুণ গোলমাল বেঁধেছিল। হ্যাঁ, সেই গোলমাল বাঁধিয়েছিলাম আমি। ষষ্ঠ পুরুষ মানে আমার বাবা ছিলেন ডাক সাইডে পুরুষ, কোম্পানি বাহাদুরের পেয়ারার মানুষ। তাই ছিল 7 খুন মাপ। বাবার ছিল বিরাট এক ঠ্যাঙারে বাহিনী। জানো কি, সে যুগে জমিদার মানেই কোম্পানি বাহাদুরের নেক নজরে থাকা ডাকাত সর্দার। লুটপাট খুন জখম করে কোম্পানি বাহাদুরের ঘরে খাজনা তুলে দিয়েই রাজার হালে থাকতেন তারা। কালী পুজো করে প্রায় প্রতি রাতে ডাকাতি করতে পার হতেন তারা। তাদের না ছিল দয়ামায়া, না ছিল ধর্মবোধ। ষষ্ঠ পুরুষ ভীমা কিঙ্কর মানে আমার বাবা রোজ নিজে কালী পুজো করতেন। সে পুজোয় প্রায় বন্দি ধরে এনে নরবলি হতো। কারণ খেয়ে চোখ লাল করে 108 রক্ত জবার মালা মার পায়ে চড়িয়ে মামা করে গর্জন ছাড়তেন যখন তিনি, বর্জ্যহাটা সবাই থরথর করে কাঁপত। সেই ভীমা কিঙ্করের ছেলে সপ্তম পুরুষ মানে আমি রুখে দাঁড়িয়েছিলাম বাবার বিরুদ্ধে। বলেছিলাম, তোমার পাপ কাজ তোমাকে বন্ধ করতে হবে। এই ভয়ঙ্করী কালীকে বিসর্জন দিতে হবে নদীর জলে। কোম্পানি বাহাদুরের সেপাই হাতে তুলে দিতে হবে। তোমাকেও আত্মসমর্পণ করতে হবে, তা না হলে। ভীমা কিঙ্কর প্রথমে চমকে উঠেছিলেন। এমন সময় সামনের ঝোপটা নড়ে উঠল।
তার ভিতর থেকে বার হয়ে এলো ঘটনার বয়সী একটা ছেলে। মুখে চোখে তার আতঙ্ক মাখানো, থরথর করে কাঁপছে সে। কাছে এসে সে ঘটনাকে প্রায় জড়িয়ে ধরল। ঘটনাকে দেখে চেঁচিয়ে উঠল, কি রে তুই তুই এখানে লুকিয়ে আছিস কেন? কি হয়েছে? ও কিসের গোলমাল? কারা চেঁচাচ্ছে? কাঁপতে কাঁপতে ছেলেটা বলল, ঘটনা যাস না, ওদিকে মারামারি লেগেছে। তোর কাকা কৈলাসবাবুর পক্ষে গুন্ডা নিয়ে চড়াও হয়েছে আমাদের গায়ে, ভীষণ মারামারি লেগেছে, যাস না ভাই। আমার কাকা? থমকে দাঁড়ায় ঘটনা। আমার কাকা তাহলে সেই গুন্ডাদের সঙ্গে হাত মেলালো? ছেলেটা বলল, ব্যাপার কি? তুমি যেন খুব রেগেছো, তাই মারামারি কেন? দেশ তো স্বাধীন হয়েছে বললে। কোম্পানি বাহাদুরকে তো আর খাজনা জোগাতে হবে না, নিজের দেশ নিজেরা ভোগ করবে, তার মধ্যে আবার মারামারি কেন? ভয় পাওয়া ছেলেটা বলল, তুই যাবি ঘটনা ওখানে? যাবি? হ্যাঁ যাব, আর মারামারি থামাবো। ভীতুগ্রস্ত তুই থাক, আমি যাচ্ছি। বলেই ঘটনা বড় বড় পা পেলে হাঁটা দিল। ভয় পাওয়া ছেলেটা, ঘটনা দাঁড়া দাঁড়া দাঁড়া, আর ভয় নেই রে আমার, আমিও যাব তোর সঙ্গে। দুজনে ওরা প্রায় ছুটে চলল যেদিকে হল্লা গোলমাল উঠেছিল, যেদিক থেকে ছেলে মেয়ে বাচ্চা বুড়োর কান্নার আওয়াজ ভেসে আসছিল। অবাক নতুন ছেলেটা একলা দাঁড়িয়ে থেকেই বলল, এ আবার কি ব্যাপার হলো? কত খাটুনি বাঁচিয়ে দিলে, অন্তত তোমাকে একটা ধন্যবাদ তো জানিয়ে যা উচিত আমার। ঘটনা বলল, আমি আবার তোমার কি উপকার করলাম? বাহ, করলে না? আমাকে তো পাঠানো হয়েছিল আসল ব্যাপারের খোঁজ নিতে। এই আদমশুমারির আসল উদ্দেশ্যই তো ছিল দেখা। দেখা মানে এখানকার লোকজনদের। তো বাপু, তুমি তো আমার ওই বন্ধুটা, কি যেন ওর নাম, নামে কি আসে যায়, দেখিয়ে দিলে এখনো আশা আছে এখানকার মানুষজনদের। আর কি দেখবো বলো তো এখানে? আর কি দেখার আছে? সোজা ফিরে যাব, গিয়েই বিরাট ফেরিস্তি লিখে জানিয়ে দেব তাকে কোনো ভয় নেই। আছে আছে, এখনো আশা আছে। ঘটনা আর ওই যে কি যেন নাম, ওদের মতো ছেলেরা যখন আছে তখন আর চিন্তার কি আছে, চলি হে। ঘটনা বলল, চলে যাবে? কিন্তু তুমি কে? এসেছো কোনখান থেকে? এসব কথা তো স্পষ্ট করে বলে গেলে না। ওমা, ছেলেটা গালে হাত দিতে বলল, এই জানো তুমি দ্বিতীয় হবে। কিছুই দেখেছি তোমার মনে থাকে না। আমি তো এই বংশের সপ্তম পুরুষ করারি কিঙ্কর। 14 বছর বয়সে আমিও তোমার মতো রুখে দাঁড়িয়েছিলাম, তা সে কারণেই আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল। কোথায় গিয়েছিলে তুমি? জিজ্ঞাসা করলো ঘটনা। ছেলেটা মাথার উপর হাত তুলে দেখিয়ে বলল, ওই ওখানে। জানো তো, ওখানে একজন আছেন, তিনিই সব। তিনিই মাঝে মাঝে পৃথিবীর খোঁজ খবর নিতে আমাদের মতোদের পাঠান। এবারে আমার দায় পড়েছিল এদিকে, তা আমার কাজ প্রায় শেষ। ফিরে গিয়ে বলবো, আপনি যেমন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন তেমনই ঘুমান। যে দেশে তোমার মতো ওই সেই ওর যে কি নাম, ওর মতো ছেলে জন্মায়, সে দেশের ভালোই হবেই হবে। মানুষ নামে পশুগুলোর দিন ফুরিয়ে এলো, আসছে তোমাদের দিন, এ তো জানা কথা। এই হলো আমার আদমশুমারির ফল। তখনই ঘরে ঢুকলেন কাকিমা। বললেন, কিরে তুই আপন মনে বকবক করছিস কেন? কাকাকে বলেছি তোর জন্য কখনো বই নিয়ে আসবে লাইব্রেরি থেকে। নে নে যা, এনেছি, খেয়ে নে। বলে উনি এসে দাঁড়ালেন সেই ছেলেটির পাশে। ছেলেটা বলল, তাহলেই দেখো, তোমার কাকিমা আমাকে দেখতেই পাচ্ছে না। মিছিমিছি তুমি ভয় পাচ্ছিলে। যাক, কাজ শেষ, আমি চলি, সুখে থেকে তোমরা। বলে মুচকি হেসে ছেলেটা চোখের সামনেই শূন্যে মিলিয়ে গেল। বাইরে অঙ্কের স্যারের গলা শোনা গেল, কেমন আছো আজ তুমি ঘটনা? ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।